ফের ভোটের আবহে কার্টুন বিতর্ক, অভিযোগের তীর সেই তৃণমূল কংগ্রেসের দিকে। এবার অম্বিকেশ মহাপাত্র থেকে বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মিমিক্রি। বারে বারে বাংলা দেখেছে বিতর্ক। শাসক দলের সোশ্যাল সাইটে এবার নতুন কার্টুনেও সংসদীয় ব্যবস্থার উপর আঘাতে সরব হয়েছেন বিরোধীরা। ভোটের আবহে ফের কার্টুন বিতর্ক, অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। আর মুহূর্তে দেখাই আপনাদেরকে সেই কার্টুনটিও, জানিয়ে এই মুহূর্তে বিতর্ক তৈরি হয়েছে। যেমনটা বলছিলাম যে অম্বিকেশ মহাপাত্র থেকে বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মিমিক্রি। বারে বারে বাংলা দেখেছে বিতর্ক। শাসক দলের সোশ্যাল সাইটে এবার নতুন কার্টুনেও সংসদীয় ব্যবস্থার উপর আঘাতে সরব বিরোধীরা। দেখাচ্ছি দেখুন এই মুহূর্তে। এই হচ্ছে কার্টুন, এই হচ্ছে পরিস্থিতি, এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি তা অবশ্যই অত্যন্ত কুরুচিকর। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তাদের এক্স পোস্টে তারা এভাবেই এ ধরনের কার্টুন এঁকেছেন এবং সেটি এই মুহূর্তে ভাইরাল। তৃণমূলের অপসংস্কৃতি কার্যত এক্সপোজড। দেশের সর্ববৃহৎ দল, তাকে নিয়ে একটা ব্যঙ্গচিত্র। এটি আঞ্চলিক দল হয়ে কুরুচিকর পোস্ট, যেখানে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে একেবারে অশালীন পোস্ট করেছে শাসক দল। এআইটিসি যে এক্স স্যান্ডেল, সেখানে আমরা এই পোস্ট দেখতে পাই এবং এই কুরুচিকর ছবি পোস্ট একেবারে আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি দাঁড়িয়ে পাহারায় এবং সেখানে এভাবেই ব্যঙ্গাকারে এই ছবিটি পোস্ট করা হয়েছে। আমাদের সঙ্গে নিউজ রুমে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। আমি সত্যজিতের কাছে চলে যাওয়ার চেষ্টা করবো, কারণ সত্যজিৎ, মানে অম্বিকেশ মহাপাত্র সেই সময়ের ছবি বা সেই সময়ের অবস্থা বা সেই সময়ের পরিস্থিতি সম্বন্ধে আমরা অবগত, এবং তারপর থেকে কার্টুন কাণ্ড নিয়ে বিস্তর জল ঘোলার ছবি দেখেছি। এবার তো খোদ এআইটিসি, তাও ভোটের আগে ধরনের ছবি। দেখো মনিমা, একটা বিষয় প্রথমে বলা প্রয়োজন যে বিতর্ক কার্টুন নিয়ে বা ব্যঙ্গচিত্র নিয়ে বিতর্ক বহুবার হয়েছে। সবার আগে যেটা পরিষ্কারভাবে বোঝা প্রয়োজন যে ভারতবর্ষের সংবিধান, সেই ব্যাপারে সংবিধান বিশেষজ্ঞরা অনেক ভালো বলতে পারবেন। মোটামুটিভাবে একটা ডেমোক্রেটিক সেকুলার ওয়েলফেয়ার স্টেট এই ভারতবর্ষের সংবিধানকে এভাবেই অভিহিত করা হয়েছে, এবং সেই সংবিধানে এই ধর্মনিরপেক্ষতা, গণতান্ত্রিক ব্যবস্থা বা তার যে সমাজতান্ত্রিক চিন্তাভাবনা বা ওয়েলফেয়ার ভিউ, এই সমস্ত বিষয়গুলো ভারতবর্ষের যে সংবিধানকে আরও অনেক সমৃদ্ধ করেছে, নাগরিকদের নিজের নিজের অধিকারকে সুরক্ষিত করেছে। তবে এই বিষয়টা, অর্থাৎ ভারতবর্ষে রাজনৈতিক পালাবদল ঘটে, বারে বারে ঘটেছে। যারা কেন্দ্রে ছিলেন, অতীতেও দেখা গেছে যে কংগ্রেস থেকে বিজেপি এসছে, এনডিএ এসছে, পরবর্তী সময় আবার পরিবর্তন হতে পারে। এটাই ভারতবর্ষের গণতন্ত্রের সবথেকে সমৃদ্ধ দিক, এবং এই পরিবর্তনটাই ভারতবর্ষের জনগণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে ঘটে। এবং যে মুহূর্তে ইলেকশন কমিশন যে ঘোষণা করে দিয়েছেন, এই মুহূর্তে একটা নির্দিষ্টভাবে আদর্শ আচরণবিধির যে পরিস্থিতি চলছে, তার মধ্যে বাংলায় যে ছবি সামনে আসছে, এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের যে সোশ্যাল সাইটে পোস্ট করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং এ রাজ্যের বিরোধী দলনেতা, এরা প্রত্যেকেই একেবারে ছবিতে একদম চিৎপাত হয়ে পড়ছেন, এবং ছবিতে রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেস নেত্রীও তিনি একদম রণংদেহী মূর্তিতে রয়েছেন। ব্যঙ্গচিত্র, যে প্রশ্নগুলো অনিবার্য, যে দেশে ক্ষমতাকে নির্ধারণ করে, রাজনৈতিক ক্ষমতাকে নির্ধারণ করা হয় নির্দিষ্টভাবে একটা পদ্ধতির মাধ্যমে, গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে, সেখানে এভাবে যদি কাউকে একদম ছিটকে ফেলে দেওয়া হচ্ছে, ছবিতে যারা আসছে চিৎপাত হয়ে পড়ছেন, তাতে অনেকে মনে করছেন যে পেশি শক্তির আস্ফালনটাই অনেকটাই বেশি হচ্ছে এখানে, এবং পেশি শক্তির মাধ্যমে একটা নির্বাচিত পদ্ধতিকে কোথাও একদম দুর্মুষ করা হচ্ছে বা দুর্মুষ করা হচ্ছে।
ফলে এই যে ছবিটা কোথাও ভারতবর্ষের যে সংবিধান স্বীকৃত পদ্ধতি তাকে সরাসরি চ্যালেঞ্জ করছে বলে অনেকে মনে করছেন। যদিও এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফে অফিসিয়ালি তাদের বক্তব্য উঠে আসেনি। এরকম হুটপটাং একটা ব্যঙ্গচিত্র কেন তারা আপলোড করে দিলেন, এর কারণই বা কী, কে করলেন, এর পেছনে নির্দিষ্ট তথ্য কী আছে, বা এটা করা কেউ এই মুহূর্তে দরকার ছিল, এর কোনো অফিসিয়াল বক্তব্য এখনো পর্যন্ত হয়তো তৃণমূলের তরফে উঠে আসেনি আমরা যখন এই প্রোগ্রাম করছি। এবং পাশাপাশি এর আগেও আমরা দেখেছি যে বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কখনো সংসদের অভ্যন্তরে, কখনো তার নিজের এলাকায় ফিরে তিনি বারে বারে মিমিক্রি করেছেন, তিনি বারে বারে নকল নবিশ করেছেন এবং এক্ষেত্রে তিনি বিদ্ধ হয়েছেন বারে বারে। এর আগে আমরা দেখেছি যে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং তার যে গলার স্বর, সেই স্বরকেও কম মিমিক্রি হয়নি। ফলে এ রাজ্যে অম্বিকেশ মহাপাত্র, অনেকে মনে করছেন যে অম্বিকেশ মহাপাত্র বললে সেটা ভুল, তাকে জেলযাত্রা পর্যন্ত করতে হয়, কিন্তু শাসক দলের ছাতার তলায় গিয়ে করলে সেখানে 7 খুন মাফ হয়ে যায়। তাই কি, নাকি ব্যঙ্গচিত্র করাটার অধিকার সবারই আছে? আর ব্যঙ্গচিত্র তো একটা নির্দিষ্ট প্যারামিটার থাকা উচিত, বা তার একটা নির্দিষ্ট যে কোথায় গিয়ে থামবো সেই থামার একটা বিষয় হওয়া উচিত। কেউ একজন হঠাৎ করে এই শাসক দল তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ওয়েব পেজে গিয়ে যেভাবে এই ব্যঙ্গচিত্রটি আপলোড করেছে, তাতে তো অনেকে মনে করছেন যে ভারতবর্ষের যে সংবিধান স্বীকৃত পদ্ধতি, যে ভোট হয়, মানুষ ভোট দেন, মানুষই বেছে নেন, তার আগেই এই শটান একটা ধাক্কা পা দিয়ে এবং তারপর তারা ছিটকে পড়ছেন, তাতে এই ভোট টোটের আর বিশেষ প্রয়োজন কি আছে রাজ্যে? এই প্রশ্ন অনেকে তুলছেন। মণিময়, খুব স্বাভাবিকভাবে আমরা সেই ছবিটাও দেখতে পাচ্ছি। এবং তুমি যেটা বলছিলে সত্যজিৎ, যে জায়গায় দাঁড়িয়ে এই ধরনের একটা পোস্ট এবং এর বিরুদ্ধে কি ব্যবস্থা হতে পারে, আমি আসছি তোমার কাছে। তবে তার আগে আমরা সুকান্ত মজুমদার, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, যিনি বালুরঘাট থেকে বিজেপির প্রার্থী এবারও, তার মন্তব্যটা কি ঠিক শুনুন। দিলীপদার মন্তব্য নিয়ে তৃণমূল কংগ্রেস জল ঘোলা করার চেষ্টা করেছিল। আজকে তাদের মুখ কোথায় যাবে? তারা কোন মুখে মানুষের সামনে দাঁড়াবে? যেখানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের কথা ছেড়েই দিন, আমরা সাংসদ, কেউ বিধায়ক, বিরোধী দল নেতা, তবু আমরা রাজনৈতিক প্রতিপক্ষ, মমতা বন্দ্যোপাধ্যায় বয়সে বড়, উনি লাঠিমাল চাইলে মারতে পারেন আমাদের, কিন্তু প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, যারা প্রধানমন্ত্রী তো অবশ্যই ওনার থেকে বয়সে বড়, এবং এভাবে দেশের প্রধানমন্ত্রীকে পদাঘাত করার কার্টুন ওনারা চালাচ্ছেন। আমার তো মনে হয় এবার লজ্জা হওয়া উচিত তৃণমূল কংগ্রেসের, এবং এই ধরনের কর্মকৃত্যের জন্য তাদের ক্ষমা চাওয়া উচিত। মাননীয় তিনি বলছেন এই পোস্ট শুধু অবমাননাকর নয়, সমগ্র বাঙালি জাতির ভবিষ্যতের জন্য মানে বিপজ্জনক, এমনভাবে তিনি বলেছেন। আমি সত্যজিতের কাছে যাব, তার আগে আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বরাক টেলিফোনে যোগ দিয়েছেন। ঝন্টুদার স্বাগত। আমাদের সঙ্গে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন, সরাসরি আপনাকে প্রশ্ন করবেন। সত্যজিৎ, ঝন্টুবাবু, যে বিষয়টা উঠে আসছে যে যেভাবে অর্থাৎ ভারতবর্ষের ভোট বা এই যে নির্বাচন পদ্ধতি তো সংবিধান স্বীকৃত, এবং সংবিধানে পরিষ্কারভাবে বলা আছে কিভাবে ভোট হবে, কিভাবে গোটা পরিস্থিতি বা বিষয়টাকে নির্ধারিত করা হবে। কিন্তু এই ভোট হওয়ার আগেই যেভাবে দেশের প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী বা এই পুরো পদ্ধতিকেই একেবারে ধাক্কা দেওয়া হয়েছে এবং ব্যঙ্গচিত্রের মাধ্যমে, কোথাও কি অনেকে মনে করছেন এটা সংবিধান বা তার পদ্ধতিকে সরাসরি একেবারে ঘাড় ধাক্কা দেওয়া নয়? কি বলবেন? একদম, আপনি সচিববাবু বিশ্বাস করুন, এ রাজ্যে হিরেন বাবুর মতন ভাগ্য রাজনীতিবিদ ছিলেন, আচার্য কৃপালিনী ছিলেন, যাদের কথা মানুষ শুনতেন, তাদের ঘন্টার পর ঘন্টা কথা নাকি নেহেরু এদেশের প্রথম প্রধানমন্ত্রী শুনতেন। এই সুস্থ রাজনীতি চর্চাটা ভারতবর্ষে এই রাজ্য পথ দেখিয়েছিল। আজকে রাজ্যে যখন এই ধরনের সুস্থ রাজনীতির সংস্কৃতি আবর্তটা হারিয়ে যায়, একের পর এক অপোনেন্টকে, মানে পরস্পরকে অরাজনৈতিক ভাষা, অরাজনৈতিক কুৎসিত চিহ্ন ব্যবহার করে যখন ঘায়েল করার একটা চেষ্টা চলে, এবং সেটা চলে রাজ্যের ক্ষমতায় থাকা শাসনাধীন সরকার চালায় এবং কাউকে শাস্তি দেওয়া হয় না, তখন মনে হয় সত্যিকারে এটা কিন্তু একটা ভয়ানক একটা জায়গা তৈরি করছে, এবং দেখবেন গ্র্যাজুয়ালি বাড়ছে। এবং এই বাড়া, এই দেখুন শব্দের খোঁচায় মানুষকে উগ্র করে দিয়ে রাজনীতি হাততালি করানো, এই জন্য ব্যঙ্গচিত্র করা, আপনি খেয়াল করবেন এত বড় ঘটনা যেটা সংবিধান বিরোধ পারমিট করে না, কোড অফ কন্ডাক্ট পারমিট করে না, এবং সুস্থ সংস্কৃতি পারমিট করে না, বাঙালি সংস্কৃতি যেটা আমাদের আবর্তের মধ্যে আছে, তারপরেও রাজ্যের শাসক দলের কোন নেতা মন্ত্রী এটা নিয়ে কোন রকম প্রতিবাদ করেছে? আইনি পিএ ছেড়ে দিন,
দ্বিতীয় আপনাকে বলি, দেখুন ভাষা বা এই ধরনের আচরণ তো সৌন্দর্যবোধের প্রতীক, তাই না কি? এই রুচিরও বিষয়। তবে এই রুচিটা কোথায় দাঁড়িয়ে গেছে? আজকে যে দল যত বেশি উত্তপ্ত একটা পরিস্থিতি তৈরি করবে, যত চলচ্চিত্রের স্টাইলে কথা বলবে, যত এই ধরনের বিভিন্ন কার্টুন চিত্রগুলো সোশ্যাল নেটওয়ার্কে ছড়িয়ে দিতে পারবে। কালকে যেমন দেখলাম শাসক দলের এক মুখপাত্র একদম সরকারি একটি প্রকল্পের ভুক্ত মানে যিনি উপভোক্তা তার পুরো প্রাইভেট ইয়েগুলো বের করেছেন, যেটা জনপ্রতিনিধিত্ব আইনের সরাসরি। একটা বিষয় জানার চেষ্টা করবো ঝন্টুবাবু, এই ধরনের ব্যঙ্গচিত্র হতেই পারে, ব্যঙ্গচিত্র তো অবশ্যই আমাদের সমাজের একটা গুরুত্বপূর্ণ পার্ট বলে আমরা মনে করি, কিন্তু ব্যঙ্গচিত্র তো সীমা থাকে। এই ধরনের ব্যঙ্গচিত্র কি আদৌ সংবিধান বিধিবদ্ধ, না সংবিধানকে কার্যত আঘাত করলো? কি দেখুন, সোশ্যাল নেটওয়ার্কের যে আইনটি আমাদের দেশে প্রচলিত তাকে পরিষ্কার বলা হচ্ছে ব্যঙ্গচিত্রের একটা একাডেমিক কর্নার থাকবে, একটা শালীনতা থাকবে। শালীনতার সীমার মধ্যে ব্যঙ্গচিত্র কিন্তু সারা পৃথিবীর মধ্যেই গ্রহণযোগ্য এবং আমাদের কিন্তু একটা এন্টারটেনমেন্ট এবং বুদ্ধিদীপ্ত মত প্রকাশের একটা জায়গা। কিন্তু আপনি ভারতবর্ষের আইটি একটা ভালো করে দেখুন, এদের রাজ্য সরকার সেটার মধ্যে একটা অ্যামেন্ডমেন্ট করেছে, সেখানে পরিষ্কার যে কাউকে ব্যক্তিগত স্তরে আক্রমণ করা, দ্যাট ইজ বিলো দি বেল্ট আক্রমণ ব্যঙ্গচিত্রের মাধ্যমে বা ভাষা ব্যবহার করে, তা কিন্তু সংবিধান বিরোধী এবং কুরুচিকর এবং সেটা মাননীয় মামলা হতে পারে। এবং বড় ধরনের ইভেন যে কোনো প্রার্থী যদি অপমান কোনো প্রার্থীর বিরুদ্ধে ধরনের ইয়ে করে, ভাষা ব্যবহার করে বা শব্দ চয়ন করে কিংবা এই ধরনের ব্যঙ্গ কটূক্তি করে আপনি সোশ্যাল নেটওয়ার্কে এই ধরনের ইয়ে দেয়, তাহলে কিন্তু তার ক্যান্ডিডেটে বাতিল হতে পারে। একদম সংবিধানের ক্লজ আমার হাতে আছে। আপনি যখন এটা ফোন করেছেন, ঘটনাচক্রে আমার দিস্তার মধ্যে এটা পড়েছিল। আমি আপনাকে পরিষ্কার বলি, দেখুন এই যে আমাদের অবুঝ মনকে এই যে রাজনৈতিক দলগুলো একটা জনপ্রিয়তার নিরিখে এই ধরনের বিভিন্ন অশালীন মন্তব্য, অশালীন ব্যঙ্গচিত্র দিয়ে আমাদেরকে কাছে জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা করে, হাততালি করার চেষ্টা করে, বাস্তবে এগুলো কিন্তু তাদের দৈন্য দশাটাকে প্রকাশ করে এবং আদতে এটা যে একটা ক্যান্সারের রূপ নিয়েছে সেই দলটার মধ্যে সেটাও প্রকাশ করে। এটা রাজনীতি। এর আগে আমরা দেখেছিলাম যে লোকসভার কক্ষে বিদায়ী সাংসদ বর্তমানে তিনি নির্দিষ্টভাবে তিনি যে মিমিক্রি করেছিলেন এবং সেই মিমিক্রি বিভিন্ন ক্ষেত্রে একটা বিতর্ক তৈরি করেছিল। কখন আমরা দেখেছি যে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর গলার স্বর অর্থাৎ তার সেটা নকল করা হয়েছিল, সেটাও ভোটের বাজারে, বাংলার ভোটের বাজারে মানুষের মধ্যে বিতর্ক তৈরি করেছিল। এই বারে বারে বাংলাতেই এই ধরনের শালীনতার সীমা কেন ছাড়ানো হয়? এটা কি কোথাও একটা, যেহেতু ইলেকশন কমিশন পরিষ্কারভাবে বলে দিয়েছে অর্থাৎ নির্দিষ্টভাবে শালীনতার সীমাকে অতিক্রম করা যাবে না বা ব্যক্তি আক্রমণ করা যাবে না, তাহলে কোথাও কি নির্বাচন কমিশনের সেই বিধিবদ্ধ সতর্কীকরণকে লঙ্ঘন করা হলো না? কি মনে হয়? সত্যজিৎ বাবু, আমি সদ্যই দিল্লি থেকে ফিরেছি। আমি দিল্লিতে নির্বাচন কমিশনেরই একটা ছোট ঘরোয়া মিটিং এ অ্যাটেন্ড করার সুযোগ পেয়েছিলাম। আমি কিন্তু সেখানে দেখেছিলাম যে সোশ্যাল নেটওয়ার্কের ব্যবহার যত বাড়ছে এটাই স্বাভাবিক, সময় উপযোগী, কিন্তু সেই তুলনায় কিন্তু নির্বাচন কমিশন ততটা সময় উপযোগী আপডেট করতে পারছে না নিজেকে। এটা ফার্স্ট। দ্বিতীয়, আপনাকে বলি যে এই ধরনের অশালীন এর মন্তব্য, কুরুচিকর এই ধরনের আইন বিরুদ্ধে যে পোস্টারিং গুলো, এগুলো যত মনিটরিং না করলে এটা কিন্তু গ্র্যাজুয়ালি বাড়বে। কারণ খেয়াল করুন, পশ্চিমবঙ্গের তৃণমূলের মতো রাজনৈতিক দলগুলো এটা কিন্তু একটা রাজনৈতিক কৌশলের পার্ট হিসেবে দেখে। অর্থাৎ এই কৌশলটা কি, জনগণকে উদ্দীপ্ত করে দিয়ে ভোটের বাজারে অরাজনৈতিক ইস্যুটাকে ফ্লট করা। কারণ গতকাল দেখবেন 100 দিনের কাজে তৃণমূলের একটা ব্যাপক চুরি ধরা পড়েছে, আরো ভয়ানক চুরি, যে তারা সেন্ট্রালের বিরুদ্ধে। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক। তিনি পরিষ্কার বললেন যে শালীনতার সীমা বা সুষ্ঠু সমাজ, ভালো শব্দবন্ধ, সেগুলো নিয়ে তো প্রশ্ন উঠছেই। একই সঙ্গে সংবিধান, ভারতবর্ষের রক্ষক, নিয়ন্ত্রক, সবকিছু, ভারতবর্ষের গণতন্ত্রের সর্বোচ্চ সীমা যে সংবিধান, সেই সংবিধানকেও লঙ্ঘন করা হচ্ছে এই ধরনের ব্যঙ্গচিত্রের আড়ালে। অর্থাৎ ব্যঙ্গচিত্রকে ব্যবহার করে কোথাও সংবিধানকে সরাসরি আঘাত করা হচ্ছে কিনা সেই প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করলো। একেবারে এর বিরুদ্ধে কি ব্যবস্থা হতে পারে সেটা আগামী সময় আমরা অবশ্যই আলোচনা করব। তবে আপাতত সত্যজিৎ ধন্যবাদ জানাচ্ছি। একটা ছোট্ট বিরতি আমাদেরকে নিতে হবে, কারণ একদিকে যখন এই ছবি দেখাচ্ছি, অপরদিকে আরও এক ছবি আছে, অবশ্যই তা নিয়ে আলোচনায় আসবো। সঙ্গে থাকবেন, তাই কোথাও যাবেন।